আজকের গল্প ভূতের সন্ধান। ভূত দুই অক্ষরের শব্দটা শুধু ভারতে নয়, বিশ্ব সাহিত্যেও তার প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে রেখেছে আদিকাল থেকে। শুধু সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু ভূত নামক আজগুবি ভাবনা, অলীক কল্পনা অদ্ভুতভাবে ঢুকে পড়েছে মানুষের মস্তিষ্কে, দেহে, মনে, রক্তের প্রতিটি বিন্দু, যা থেকে নিষ্কৃতি পাওয়া দুরূহ ব্যাপার। সাহিত্যের ভাষায় অতৃপ্ত আত্মার পরিতৃপ্তি ঘটাতে ভূতের উৎপত্তি। অপঘাতে মৃত্যু হলে তো কথাই নেই, নির্ঘাত ভূত প্রাপ্তি। তাই হাজারো রকমের ভূত আছে আমাদের আশেপাশে। মেছো ভূত, কেছো ভূত, মামদ ভূত, স্কন্দকাটা ভূত, এমনি আরো অনেক জাতের। হালফিল ডাকাত ভূত, চোর ভূত, পুলিশ ভূত, নেতা ভূত প্রভৃতি ভূত নাকি বাজারে এসেছে। ওদের ক্ষমতা অনেক, এই আছে এই নেই, পা বাড়িয়ে 1000-2000 মাইল চলে যায়। মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে পারে চলমান জীবন। এমনকি আরো অনেক কিছু। তাদের স্বভাব, তাদের কাজকর্ম, আচার আচরণ, আকার আকৃতি, চাওয়া পাওয়া, খাওয়া দাওয়া সংক্রান্ত ব্যাপারে খুঁটে বেছে কেউ যদি থিসিস লিখতে বসেন, তাহলে তার নির্ঘাত ডক্টরেট পারত, ভূতেও ঠেকাতে পারবে না। এখানে ভূতের সন্ধানে নেমে পড়েছিল ছেলেবেলা থেকে। ব্যাবিলনের শূন্য উদ্যান্ত একা একা দাঁড়িয়ে নেই। টিকিয়ার বাধা আছে এই পৃথিবীর মাটিতে। আকর্ষণ বিকর্ষণের তত্ত্ব পড়েছি পরে, তাই ভূতের অস্তিত্ব সম্বন্ধে জানার আগ্রহ শুরুতেই। দাদু, দিদিমা, ভম্বলদা, টেনিদা, ঘনাদা, ডাক্তার বুদ্ধি, ওঝা সবার দ্বারস্থ হয়েছি ভূতের উৎপত্তি জানতে। ভূতের সঙ্গে সাক্ষাৎ করতে অমাবস্যা রাতে একা একা চলে গেছি বড় বাড়িতে, শ্মশানে, কবরস্থানে, এমনকি লাশ কাটা ঘরেও। কিন্তু অভিলাষ আমার পূর্ণ হয়নি। আসল কথা, নিজের চোখে না দেখে বিশ্বাস করবো না, এ বড় কঠিন পথ। বাংলার সত্য স্যার আমাকে বুঝিয়েছিলেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। ভূত তুমি বিশ্বাস করতে পারো, আবার নাও পারো। ভগবানকে তো কোনোদিন দেখোনি, তাকে বিশ্বাস করছে কেমন করে? সেসব দিনের কথা ভাবলেও এখনো লজ্জায় জিভ কাটি। মূর্খের মতো কি তর্কটাই না জুড়ে দিয়েছিলাম স্যারের সঙ্গে। ভূতের ব্যাপারে এমন একটা কঠিন ঘোরতর অবিশ্বাসী লোক যদি আচমকা বলে বসে ভূত আছে, তাহলে তোমাদের মতো ছেলেরা চুপ করে থাকবে না, কাঠগোড়ায় দাঁড় করিয়ে উকিলের মতো প্রশ্নবাণে জর্জরিত করে ফেলবে। আমার বিশ্বাসকে অবিশ্বাসে পরিণত করার জন্য বলবে, শেষ পর্যন্ত আপনারও বিব্রতি হলো। যে যুগে মানুষ মঙ্গল গ্রহে যায়, সে যুগে ঘরে বসে মানুষ তাবর পৃথিবীটাকে প্রদক্ষিণ করে মুহূর্তের মধ্যে। সেই যুগে তাদের কাছে একটা আজগুবি গল্প ভাবতে এত বাহানা। আমাকে বোঝাতে চাইবে ভূত বলে কিছু নেই, যাকে চোখে দেখা যায় না, যার অস্তিত্ব অনুভব করা যায় না, কম্পিউটার বা রাডার যন্ত্রে যার ছায়া পড়ে না, সেই ভূত হঠাৎ করে আমার ঘাড়ে চাপলো কি করে? কিন্তু যা ঘটনা, তা তো অস্বীকার করা সম্ভবপর নয়। সে ঘটনা অঘটনা হতে পারে, দুর্ঘটনাও হতে পারে, মতিভ্রম বা চোখের ভুলও হতে পারে, মানসিক দুর্বলতার কারণ হতে পারে, সাজানো গোছানো ব্যাপারও হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। তার ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। তোমাদের মতো যুক্তিবাদী মন দিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি, কিন্তু মানে খুঁজে পাইনি। তাই এই গল্পের অবতারণা যাতে তোমারও আমাকে বোঝাইতে পারো সত্যই ভূত বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। তখন কতই বা বয়স হবে, বড়জোর 12। যাদবপুর থেকে স্কুল বাসে করে গড়িয়াতে যখন ফিরলাম, তখন ঘড়িতে 5:30। সন্ধ্যা হব।
সকাল থেকে আকাশটা ডুবেছিল মেঘে। স্কুলে সবাই বলছিল নিম্নচাপের প্রভাব, রাতে ঝড় বৃষ্টি হতে পারে। বাড়িতে ফিরে দুবার কলিং বেল টিপেও যখন কোনো সাড়া পেলাম না, তখন মা মা বলে চিৎকার করে ডাক দিল। পেটে তখন খিদের আগুন। ঘরের দরজায় তালা দেখে মাথা ঘুরে গেল। ততক্ষণে আওয়াজ পেয়ে পাশের বাড়ির মনিকা মাসি চলে এসেছেন পাশে। তারপর দরজার তালা খুলতে খুলতে বললেন, তোমার মামার খুব বাড়াবাড়ি অবস্থা। 4টে ট্রেনে তোমার বাবা মা সব ডায়মন্ড হারবার গেছে, তোমাকে এখানে থাকতে বলে গেছে। তারপর খাবার টাবার বেরিয়ে গিয়ে মনিকা মাসি চলে গেলেন। খেতে বসেও খাওয়া হলো না। ভালো মামার জন্য মনটা আমার ছটফট করতে লাগলো। কি হয়েছে মামা? কেমন আছে মামা? হাত ধুয়ে 2-4বার টেলিফোন ঘুরিয়ে যখন যোগাযোগ করতে পারলাম না, তখন স্থির করে ফেললাম মামার বাড়ি যাব। ডায়মন্ড হারবারে পুরাতন কেল্লার কাছে মামাদের দোতলা বাড়ি। বহুবার একা একা গেছি ওখানে। বাবা 60 কাজের মানুষ, সময় করে উঠতে পারেন না। মা সংসার ছেড়ে বার হবার ফুসরত হয় না। অগত্যায় আমি ছিলাম একমাত্র যোগাযোগের মাধ্যম। ভালো মামা এই ব্যাপারে সাহস দিয়েছেন আমাকে। মা বাবাকে শুনিয়ে দিয়েছেন, ছেলে তোমার কঠিন কঠিন অঙ্ক করবে, ইংরেজি পড়বে, আর ডায়মন্ড হারবারে যাওয়ার ব্যাপারে ছোট হয়ে থাকবে। এ কেমন কথা? দরজায় তালা দিয়ে মনিকা মাসিকে বলে বার হয়ে পড়লাম। 7:30টায় গড়িয়াতে ট্রেন এলে উঠে পড়লাম তাতে। বাচ্চা ছেলে দেখে এক বয়স্কা মহিলা জায়গা পেলেন। সোনারপুর স্টেশন ছাড়ার পর বৃষ্টি এলেছিল, সেই সাথে দমকা হাওয়া। সব কিছু উপেক্ষা করে অন্ধকার ভেদ করে ছুটে চলল ডায়মন্ড হারবার লোকাল। মগরাহাট স্টেশনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল ট্রেনটা। আর চলে না। উৎসাহিত লোকেরা খোঁজ নিয়ে এলো। তার ছিঁড়েছে, কেউ বলল 52 টাকায় ট্রেনে কাটা পড়েছে একটা লোক। কেউ বলল ট্রেনের ইঞ্জিন গেছে। কিন্তু সবার কথায় একটাই বলছিল, ট্রেন আর যাবে না। তারপর সময় যত এগোলো, প্যাসেঞ্জাররা এক এক করে চলে গেল। আমার চোখে জল এসে গেল। অদ্ভুত অশুভ চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খেতে লাগলো। মনকে বারবার ধিক্কার জানালাম। মনিকা মাসির কথা না শুনে চলে আসাটা ঠিক হয়নি। কোনো উপায়ান্তর না খুঁজে পেয়ে ঠিক করে ফেললাম ট্রেনের ভিতরেই রাত কাটাবো। একটা কামরায় আমি তখন একা। বাইরে ঝড়ের তাণ্ডব, বৃষ্টির প্রবল ছাট পুরানো ঝরঝরে জানলা দরজার ফাঁক দিয়ে নির্বিবাদে ঢুকে শরীর মনকে ব্যতিব্যস্ত করে তুলল। সবে জামা কাপড়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। সেই সাথে বিদ্যুতের ঝিলুক, কান ফাটা হৃদয় বিদারক আওয়াজ। এভাবে ঘন্টা 4 কাটার পর কানে এলো মাইকেল আওয়াজ। স্টেশন মাস্টারের ঘোষণা, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। মনটা আনন্দে ভরে গেল। ভয় যে একেবারে ছিল না তা বুকে হাত দিয়ে বলতে পারবো না। এত রাত্রে কোথায় কি করব? গাড়ি ঘোড়া তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তবুও মনকে সান্ত্বনা দিলাম, ডায়মন্ড হারবারে গিয়ে কিছু একটা ভাবা যাবে। 5 মিনিটের মধ্যেই ট্রেন চলতে শুরু করল। দেউলা স্টেশন থেকে একটা বাবার বয়সী লোক উঠল। আমাকে একাকী বিষণ্ণ মনে বসে থাকতে দেখে বলল, হ্যালো মিস্টার বাবু, কোথায় চলেছ? অপরিচিত লোকের মুখে নিজের নাম শুনে চমকে উঠলাম। চোখ মুখে হয়তো তার কিছুটা ছাপ পড়েছিল, তা বুঝতে পেরে লোকটি বলল, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমার ছবি দেখে চিনেছি। তোমার বাবা আমার বন্ধু, আমার নাম মদন মোহন রায়।
বাবার মুখে যদিও নামটা কোনোদিন শুনিনি, তবুও তার ব্যবহার, কথা বলার ভঙ্গি আমাকে আকৃষ্ট করে ফেলল। কাকু কাকু করে অনেক কথা বললাম, শুনলাম মনের মধ্যে যে ভয়টা বাসা বেঁধেছিল তা অনেকটা লাঘব হয়ে গেল। ডায়মন্ড হারবার স্টেশনে ট্রেনটা যখন থামলো তখন রাত প্রায় 1টা। সবসময় 20-22 জন ট্রেন থেকে নামলাম। কুকুর ছাড়া আর কোনো প্রাণী জেগেছিল না। লোকজনেরা নেমে যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিল। কাকু বলল, চলো তোমাকে একটু এগিয়ে দিই। শর্টকাটে মামার বাড়ি পৌঁছতে কাকুর পরামর্শে পুরনো রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। আমি অবাক হয়ে গেলাম। রাস্তাঘাট থেকে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন নেই, অথচ রাস্তায় আসার সময় কি ঝড় বৃষ্টিটাই না হলো। গায়ের জামা কাপড় তখন শুকিয়ে কাঠ। মনে মনে আশ্বস্ত হলাম মায়ের কথা ভেবে, বকুনির হাত থেকে অন্তত বাঁচা যাবে। ভাগ্যিস কাকুকে সাথে পেয়েছিলাম। এই জন্য কথাই বলে, ভাগ্যবানের বোঝা ভগবানই বলে। এইসব 7 পাত ভাবছিলাম। কখন যে হাঁটতে হাঁটতে থালা কলোনির কাছে এসে পড়েছিলাম টেরই পাইনি। চাঁদের অস্পষ্ট আলোতে হঠাৎ নজরে পড়ল 50 লোকজন আমাদের দিকে এগিয়ে আসছে, হাতে লাঠি সুতা, মুখে হুঙ্কার। পালাবি কোথায় মন্না, তোর হিসাব নিব আজ। কাকু বলল, বাবলু তুই ছুট দে, ওদিকটাই থানা। তারপর নিজে ছুটল বিপরীত দিকে। আমি তখন দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটতে শুরু করলাম। কালিঝুলি পড়া হ্যারিকেন জ্বলছিল থানাতে। তার অস্পষ্ট আলোতে লক্ষ্য করলাম চেয়ারে বসে একটা পুলিশ ঘুমাচ্ছে। আমার আত্মচিৎকারে ঘুম ভেঙে গেল পুলিশের। আমি এক নিঃশ্বাসে বলে ফেললাম মদন কাকুর বিপদের কথা। তাকে উদ্ধার করার কাতর প্রার্থনা জানালাম। পুলিশটা বলে একটা আওয়াজ তুলে বলেছিল, বুঝেছি বেটা রাম রহিমদের অপকর্তি, সব কটাকে খাটতে ভুলবো। তারপর আমাকে নিয়ে গিয়ে বড়বাবুর সামনে হাজির করে দিল। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। আমার অবস্থা দেখে কটমট করে একবার তাকিয়ে হেসেও ফেললেন বড়বাবু। তারপর জিজ্ঞাসা করলেন, এখানে এত রাতে কেন এসছো? আমি সব কথা খুলে বললাম। যে লোকটা দাঁড়িয়েছিল পাশে তার কানে কানে বড়বাবু কি বললেন সে কথা বুঝতে না পারলেও বুঝতে পারলাম বড়বাবু ওদের ধরে নিয়ে আসতে বললেন। তোড়জোড় দেখে অনুমান যে মিথ্যা নয় তাও বুঝলাম। কিছুক্ষণের মধ্যে দেখি কোমরে দড়ি, হাতে হ্যান্ডক্যাপ নিয়ে লোকজন সব ধরে নিয়ে আসছে। তাদের কারোর মুখে বিশেষ কথা নেই। রাগী পুলিশরা চাবুক দিয়ে মারছে তাদের। চাবুকের গুঁতোয় তারা কুকুর বিড়ালের মতো চিৎকার করছে। আমি বড়বাবুকে জিজ্ঞেস করলাম, মদন কাকু কই? আমার কথার কোনো জবাব দিলেন না বড়বাবু। কপাল জোরে তুমি বেঁচে গেছো, বড়বাবু বললেন। বড়বাবুর কথা আমার বোধগম্য হলো না। এমন সময় একটা স্ত্রী লোক এসে আমাকে ডেকে নিয়ে গেল অন্য ঘরে। বুঝলাম উনি বড়বাবুর স্ত্রী। আমাকে পা ধোয়ার জল দিলেন, বসবার আসন দিলেন, পা ধুয়ে বসেছি। নানা রকম খাবার এলো, লুচি, রাবড়ি, রসগোল্লা, সন্দেশ, মিহিদিনা, আরো কত কি। খিদে পেয়েছিল খুব, গোগ্রাসে খেয়ে ফেললাম সব। শেষের বেলায় ছিঁড়ে মুরগি দিল। আমি বললাম, মা আমি আর কিছু খাবো না। স্ত্রীলোকটি হতবাক হয়ে বলল, তুই আমাকে মা বললি? বেঁচে থাক, তোকে কেউ কিচ্ছু বলবে না। আমি কিছু বুঝতে পারলাম না। চিড়ে মুরগি ঠোঙার সময় ধুমালে বেঁধে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমাকে একটা ঘরে নিয়ে গেল। সুসজ্জিত খাটে শোবার ব্যবস্থা করল। আমি শুয়ে পড়লাম নিশ্চিন্তে। অন্ধকার ঘর, সেই ঘরে কত নারী পুরুষ বারংবার আনাগোনা, ফিস ফাঁস, হাসি ঠাট্টা ইত্যাদি করতে লাগে। ভয় লাগলেও ভরসা ছিল, পুলিশ দারোগার বাড়িতে কেউ কিচ্ছু করবে না।
তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা ঠিক জানি না। সকালে সূর্যের উত্তপ্ত আলো সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এমন সময় ঠকঠকানি শব্দে আমার ঘুম ভেঙে গেল। তারপর উঠে দেখি পুরাতন কেল্লার কবরস্থানের মাঠে একটা মোড়া বহন করা বাঁশের খাটিয়ার ওপর আমি শুনি। কিছু দূরে একটা মেয়ে গরুর খোঁটায় মুগুর দিয়ে মারছে। আমাকে দেখতে পেয়ে মেয়েটি ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আওয়াজ শুনে চারিদিক থেকে লোকজন ছুটে এলো, আমাকে তারা ঘিরে ধরল। অনেকক্ষণ পর মেয়েটির হুঁশ হতে সে আমাকে দেখে ভয় পেয়েছিল, সে কথা খুলে বলল। আমিও হতবাক। পকেট থেকে রুমাল বের করে ঠোঙা খুলে দেখি শুধু কাঠ কয়লা ছাড়া আর কিচ্ছু নেই। আমার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। কেউ আল্লাহর নাম, কেউ দুর্গার নাম জপল। খবর পেয়ে বাবা মা পাড়া পড়শি আত্মীয় স্বজনরা চলে এসেছিল কেল্লার সেই মাঠে। তারপর আমাকে বাড়িতে নিয়ে গিয়ে মানত দিল, ডাক্তার দেখালো। আমি তখনও বুঝে উঠতে পারিনি ঘটনাটা কি ঘটে গেল। সেদিনের কাগজে মদন মোহন রায় খুন হয়েছে অযোধ্যায়, জাতি দাঙ্গায়। শুধু তাই নয়, ট্রেনে দেখা মদন কাকু আর খবরের কাগজে ছাপা মদন মোহন রায়ের ছবির গরমিল ছিল না। এ কি করে সম্ভব? জীবনে যাকে কোনোদিন দেখিনি সে লোকটা কিভাবে জেনেছিল আমার নাম? রাত 1টা পর্যন্ত যে আমার সাথে ছিল সে কিভাবে অত দূরে গিয়ে খুন হলো? থানা, পুলিশ, মহিলা, কাঠকয়লা এসব কোনো কিছুর ব্যাখ্যা আমি খুঁজে পাইনি আজও। তবে আমার এই কাহিনী শুনে চোখ কপালে তুলে শূন্যের দিকে তাকিয়ে দিদিমা স্বগতোক্তি করার মতো বলেছিল, ঈশ্বরের দূত তোরা, তাই বেঁচে গেছিস। দিদিমার ব্যাখ্যায় বুঝতে না পেরে গাল হাঁ করে তাকিয়ে দিলাম। দিদিমাই বলল, রায়টের সময় জমি জমা, ঘরবাড়ি, টাকা পয়সা আত্মসাৎ করার জন্য জাত বেজাতের প্রশ্ন তুলে হিন্দু মুসলমানের লড়াই হয়েছিল ওই মাঠে। তারপর বুক উজাড় করা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সে যুদ্ধ দুপক্ষের লোক মরল আর তাদের পোড়ানো হলো, কবর দেয়া হলো ওখানে, ওই পুরনো কেল্লার মাঠে। এখন ওরা নিশ্চিন্ত মনে পাশাপাশি শুয়ে। ওদের মধ্যে এখন কোনো শত্রুতা নেই, মিত্রতাও নেই, জাত বেজাতের প্রশ্নও নেই। কিন্তু ওরা মানুষদের ভালো চোখে দেখে না, কারণ কিছু মানুষজন তাদের মৃত্যুর কারণ ছিল। তাই সুযোগ পেলে দিদিমার কথা থামিয়ে আমি বলেছিলাম, তা আমাকে ওরা মারল না কেন? দিদিমা আমার প্রশ্ন শুনে হাসল। বুড়ি মানুষের ভাঙা দাঁতের ফাঁক দিয়ে ঝরে পড়া এক পরিতৃপ্তির হাসি। হাসতে হাসতে বলল, দূর বোকা, তোদের মারবে কেন? তোদের কি কোনো জাত আছে? আমার মনে হলো দিদিমার কথাই ঠিক। আমাদের কোনো জাত নেই, কিন্তু জাত বেজাতের ভূত এখনো আমাদের সমাজে বাস করছে। পারলে সেগুলো তোমরা খুঁজে বের করো।